স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30 আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। 3 সপ্তাহ ধরে ভারত থেকে অসংখ্য মানুষকে নির্যাতনের পর সর্বস্ব কেড়ে নিয়ে সীমান্তবর্তী এলাকায় এনে নদীতে ফেলে দেওয়া হয়েছে, অথবা বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। বিজিবি সদর দপ্তরের তথ্য বলছে, গেল 7 মে থেকে আজ পর্যন্ত বিভিন্ন সীমান্তে মোট 1053 জনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে। পতাকা বৈঠক, কূটনৈতিক চ্যানেলে বারবার প্রতিবাদ জানানোর পরও বিএসএফ ও ভারতীয় অন্যান্য সংস্থাগুলো এই ধরনের পুশিন কার্যক্রম অব্যাহত রেখেছে, যা মানবাধিকারের লঙ্ঘন। মানচিত্রে আজকে তাই আলোচনা বিষয় নির্ধারণ করেছে অরক্ষিত সীমান্ত পুশিন অব্যাহত। আলোচনা করতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক, এবং আমার সাথে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। দুজনকেই স্বাগত। আমি যদি শামীম কামাল আপনার কাছে শুরুতেই যেতে চাই, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি কতটা তৈরি হয়েছে বা কি দেখছেন, কি বলবেন? এই পুশিন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে, কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ ডিবিসির দর্শক শ্রোতৃ মণ্ডলীকে এবং আজকের সভা আলোচক। আমি এই বিষয়টাকে বিচ্ছিন্নভাবে দেখছি না। গত অগাস্টে স্বৈরাচার সরকারের পতনের পরে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা একেবারেই তলানিতে এসে ঠেকেছে। আমরা একটার পর একটা যে বিভিন্ন কার্যক্রম দেখতে পাচ্ছি ভারতের দিক থেকে, মূলত তাতে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দরজা একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। সর্বশেষ যে ঘটনাটা ঘটছে এটা হলো পুশিন। এই পুশিনটা দেখুন, আপনার 2002-3 সালের দিকে কিছুটা অল্প কিছু পুশিনের আমরা খবর পেয়েছিলাম, কিন্তু এইবার অত্যন্ত ব্যাপক হারে লার্জ স্কেল আপনারা বললেন যে প্রায় 1000-এর উপরে লোক অলরেডি পুশিন করা হয়েছে। সো এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? মোটেই না। এখন আমাদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা আমাদের বর্ডার, আমাদের পুরা সীমান্তটা ভারতের সাথে একেবারে পোরাস, অর্থাৎ এটা হলো মানে ছিদ্র, অসংখ্য ছিদ্র বলতে পারেন। তো এই বর্ডারকে হাতে হাত ধরে দাঁড়ালেও এটাকে আপনার প্রতিরোধ করা সম্ভব না। আচ্ছা, কথা হচ্ছে যে এখন এই যে পুশিনটা হলো এটা কারা? আমরা এটার সাথে একটা বড়, আমি সুস্পষ্ট ভাবে যে জিনিসটা লক্ষ্য করছি যে ভারতের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে, যেটা বিজেপি সরকার বা আরএসএস এর একটা বড় এজেন্ডা, এটা 1955 সালের, এটা 2014 সালে সংশোধন করা হয়। তাতে বলা হয়েছিল যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে যারা প্রবেশ করেছে মানে ভারতে, তাদেরকে বের করে দেওয়ার জন্য এটা একটা নীল নকশা করা হয়। এখানে অনেকের কথা বলা থাকলেও এখন শুধুমাত্র মুসলমানদেরকে বিতরণ করা হচ্ছে। এখন এই ক্ষেত্রে আমি এটাকে এতদিন ধরে ভারতের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে তারই একটা অধ্যয়ের বাইরে কিছু চিন্তা করতে পারছি না। কিছুদিন আগে বর্ডার, সীমান্ত এলাকায় বর্ডারে ফেন্সিং নিয়ে, কাঁটাতারে বেড়া দেওয়া নিয়ে অহেতুক কিছু ঝামেলা তৈরি হলো। এর আগে বাণিজ্য শিপমেন্ট আমাদের বাতিল করলো। সো একপাক্ষিক ভাবে, এবং আগরতলা বা বাংলাদেশের কলকাতা দূতাবাসে বাংলাদেশের পতাকাকে অপমান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাংলাদেশ বিরোধী কার্যক্রমের স্লোগান তারা দিল। তো সব মিলে ভারত বাংলাদেশের একেবারে বিপক্ষে অবস্থান এমন ভাবে নিয়েছে যেটাকে এক ধরনের যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে গেছে। আমরা এটা সামরিক যুদ্ধ না হতে পারে, কিন্তু বাণিজ্যিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ সবকিছু কিন্তু একভাবে শুরু করেছে। এবং এই সম্পর্ক দেখুন, আপনার গত 8-9 মাসে যে স্বৈরাচার সরকারের পতনের ব্যাপারটা মনস্তাত্ত্বিক ভাবে কোনোভাবেই ভারত এটাকে মেনে নিতে পারছে না। এটা ভারতের কূটনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় বলে তারাও এটা মেনে নিয়েছে, এটা গভর্নমেন্টের সমালোচিত হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের আসলে কি করণীয় এই পুরো বর্ডার এলাকায়? এই যে তারা সম্ভবত তালিকা করেছে 2000 বা 3000 বাংলাদেশি তালিকা করেছে যারা বিভিন্ন সময় ছিল ভারতে প্রবেশ করেছে। জি শামীম কামাল, আমি শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে করণীয় নিয়ে, কিন্তু তার আগে আমি একটু ডক্টর শাহাবুল হকের কাছে একটু যেতে চাই। ডক্টর শাহাবুল হক, আমাদের অন্য অতিথি যেটি বলছিলেন যে একদম যুদ্ধাবস্থা তৈরি না হলেও, সামরিকভাবে না হলেও, নানাভাবেই আসলে এক ধরনের ভারতের সাথে আমাদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাণিজ্যিকভাবে আমরা এক ধরনের যুদ্ধ পরিস্থিতি দেখতে পাচ্ছি, কূটনৈতিক যুদ্ধ। আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই সময়ে এসে হুট করে কেন ভারত এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, বা ভারতের সংস্থাগুলো কেন এই কাজগুলো ঘটেছে, সেই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনে নিতে চাই শুরুতে। ধন্যবাদ।
আমার আগে ব্রিগেডিয়ার শামীম কামাল যেমনটা বলছিলেন, আমার মনে হয় যে সে কথাগুলো সর্বৈব সঠিক। এবং আহ, যদি মোটা দাগে বলি সেটা হচ্ছে যে বর্তমান সরকারের সাথে ভারতের সরকারের যে সম্পর্ক সেটা মোটেই ভালো অবস্থায় নয়, এবং বর্তমান সরকারকে একটা চাপে ফেলার জন্য বা একটা বেকায়দা পজিশনে ফেলে দেওয়ার জন্য তারা মূলত এ ধরনের একটা সিচুয়েশন তৈরি করেছে। আমরা দীর্ঘদিন যাবৎ, যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল ততদিন আমরা পোষণের কথা শুনি নাই, এবং বেশ আগে আমরা শুনেছিলাম, প্রায় 20 বছর আগে বা আরো আগে। কিন্তু ইদানিং গত মাসখানেক ধরে যখন পাকিস্তান ভারতের যুদ্ধ শুরু হলো তখন আমরা এই পোষণের বিষয়গুলো দেখলাম। বিশেষ করে শুরুতে আমরা দেখলাম যে সিলেট যে সীমান্ত দিয়ে মেঘালয় এই পাশে যে সীমান্তগুলো আছে, এই সীমান্ত দিয়ে প্রাথমিকভাবে শুরু হলো। পরে পর্যায়ক্রমে দেখা গেল যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে পোষণের ঘটনাগুলো ঘটছে, এবং আপনারাই পরিসংখ্যানে বের হয়েছে প্রায় 1000-এর উপরে গত 1 মাসে এই এই লোকগুলো আসছে। এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, সেন্সিটিভ এবং জিওপলিটিক্যাল ইস্যু অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু বটে। এই যে লোকগুলো আসছে কারা তারা, এরা হচ্ছে, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অধিকাংশ মুসলিম, এবং তাদের ভিতরে যেমনটা বাংলাদেশের লোক নাগরিকরা আছে, ভারতের নাগরিকরাও আছে, এবং ভারতের যাদের সিটিজেনশিপ আছে বা সিটিজেনশিপ কার্ড আছে সে ধরনের লোকজনদেরকেও শুধু মুসলমান হওয়ার কারণে তাদেরকে এই দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং জোরপূর্বক। এটা অত্যন্ত অমানবিক এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণভাবে লঙ্ঘন আমি বলবো। এবং জাস্ট বাংলাদেশ সরকারকে একটা বেকায়দা পজিশনে ফেলে দেওয়ার জন্য, বাংলাদেশ সরকারের সাথে যেহেতু সম্পর্ক তাদের ভালো যাচ্ছে না, এবং তারা যেহেতু পূর্ববর্তী যে সরকার ছিল, বিশেষ করে শেখ হাসিনার যে স্বৈরাচার সরকার, সেই সরকারের সাথে একটি সুসম্পর্ক বিরাজমান ছিল, এবং যেহেতু এই সরকারের সাথে তাদের সম্পর্ক সেভাবে যাচ্ছে না, যার ফলশ্রুতিতে এদেরকে একটা বেকায়দা পজিশনে, একটা ফল পজিশনে বা একটা চাপে রাখার কৌশল হিসেবে তারা এই পুষণের ঘটনাটা ঘটাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। নিশ্চয়ই দুজনের কাছ থেকে আমি আরো শুনবো প্রতিকার নিয়ে, এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আসলে এই বিষয়গুলোকে কিভাবে তুলে ধরতে পারে সেই ব্যাপারেও আপনাদের মতামত জানাবো। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে একই প্রসঙ্গে আবারও নিশ্চয়ই কথা হবে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছে, ভিড়ছে শিগগিরই সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র, আলোচনা করছে অরক্ষিত সীমান্ত পুষিন অব্যাহত এই বিষয়ে। ডক্টর শাহাবুল হক, আপনার কাছে আমি এবারে যেতে চাই। বিরতির আগে আপনার কাছে আমি যে প্রশ্ন রেখেছিলাম, আপনি আন্তর্জাতিক অঙ্গনের কথা বলছিলেন, যে মানবাধিকার লঙ্ঘনের কথা বলছিলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা চালাতে পারে কিনা? ধন্যবাদ। অবশ্যই পারে, এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবাদ লেখি পাঠানো হয়েছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি বার্তা ভারতকে দেওয়া হয়েছে পুষণের ব্যাপারে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এর মাধ্যমে যে পুষণ বন্ধ হয়েছে বিষয়টি কিন্তু মোটেই সেটা নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে প্রতিবাদ দিয়ে করেছে বা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ, কিন্তু এর মাধ্যমে কিন্তু পুষণের যে বিষয়গুলো সে কিন্তু আমরা কিন্তু মিডিয়াতে বা গণমাধ্যমে আমরা কিন্তু বিষয়গুলো দেখছি যে অহরহ সেগুলো ঘটছে। বাট এখন যে বিষয়টা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে তড়িৎ পদক্ষেপ নেওয়া উচিত, জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। শুধুমাত্র একটি চিঠি দিয়ে বা প্রতিবাদ করে এর সমস্যার সমাধান হবে না। রাষ্ট্রীয় পর্যায়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী পর্যায়ে বা প্রধান উপদেষ্টা পর্যায়ে এভাবে তারা নিজেরা কথা বলতে পারে এই বিষয়টা নিয়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, বিশেষ করে সার্ক, বিমস্টেক, এগুলোতে এই বিষয়গুলো উত্থাপন করা যেতে পারে। আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়গুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারে। এবং তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে সীমান্তে যে সার্ভিলেন্স যেগুলো আছে সেগুলো বাড়ানো যেতে পারে আমি মনে করি। এবং বিষয়টা এরকম না যে যে আমাদের যে বর্ডার গার্ড আছে তারা বিষয়টা থামিয়ে দেবে বা তারা গুলি করে এই করবে, বিষয়টা সেটা না। এবং শুধুমাত্র বাংলাদেশ ভারতের মাঝেই কিন্তু সমস্যাটা কিন্তু বিরাজমান না, এখানে কিন্তু অনেকগুলো ইস্যু আছে। আমি আগে বলেছি যে ওখানে যে সীমান্তে যে মানুষগুলো আছে তারাও কিন্তু ওখানে যারা জনগণ আছে বা যে এলাকাবাসী আছে তারাও, তাদের ভিতরে কিন্তু একটা ভয়। একদম 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 পরিষ্কার ডক্টর শাহাবুল। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালের কাছে যেতে চাই। আপনি কিছু করণীয় বিষয়ে বলছিলেন বিরতির আগে, সেগুলো কি হতে পারে? বাংলাদেশ কি ধরনের পদক্ষেপ নিতে পারে? জি, আমি অধ্যাপক শাহাবুলের সাথে অনেকটাই একমত। আমি বলছি যে পদ্ধতিগতভাবে আগানোর জন্য আমরা প্রথম চিন্তা করি যে আসলে ভারতের সাথে সীমান্ত বিষয়ে আমাদের চুক্তি বা প্রটোকলগুলি কি। এগুলি যেমন ৭৪-এ একটা চুক্তি আছে, ৭৫-এ একটা চুক্তি আছে, এবং 2011-তে 2টা প্রটোকল আছে। তার মানে দেখা যাচ্ছে এই 4টা প্রটোকল বা চুক্তির মাধ্যমে বর্ডার ম্যানেজমেন্ট এখন কার্যকর হচ্ছে না।
দ্বিতীয় বিষয় হলো যে এই ব্যাপারে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের বরখেলাপ কোনটা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখেন, ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা আছে 12 আর্টিকেল 12, সেখানে বলা আছে যে যদি এক দেশের নাগরিক আরেক দেশে গিয়ে দীর্ঘদিন থাকে, তাদের যদি লিগ্যাল পেপারস থাকে, তাদের ডকুমেন্ট থাকে, তাদেরকে জোর করে বের করে দেওয়া যাবে না। আবার 14B-তে বলা আছে যদি কোনো দেশের নাগরিক তার দেশে ফিরতে চায়, তাকেও সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আর আর্টিকেল 22-এ যেটা বলা আছে যে জোরপূর্বক কোনোভাবেই বের করার কোনো সুযোগ নাই। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে উদ্বেগের যে বিষয়, এখানে কিন্তু বেশ কিছু রোহিঙ্গাও আসছে, যে রোহিঙ্গারা নিবন্ধিত, ভারতে নিবন্ধিত। কিন্তু শামীম কামাল, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে বৈধ কাগজপত্র নেই যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, এবং তারা আগে থেকেই অবৈধভাবে ভারতে গিয়ে নানা জায়গায় কাজ করছিল, এরকম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি। সেই ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে? আমি আপনার সাথে একমত। যদি এইটা হয় তাহলে এটা পদ্ধতিগতভাবে সঠিক হচ্ছে না। সেটা বাংলাদেশ সরকারকে ভারতের সরকার জানাতে হবে যে আপনাদের এই লোক, এই মানুষ এখানে অবৈধভাবে বসবাস করছে, সেটা ডিপ্লোম্যাটিক একটা চ্যানেল আছে, এটাই ফলো করতে হবে। কিন্তু এখানে কি করছে, খাগড়াছড়ি, সুন্দরবনের মতো বিরান ভূমি যেখানে কোনো মানুষ যায় না, একদম পরিষ্কার। জি জি, আপনারা দুজনে যেটি বললেন যে একদমই অমানবিক এবং মানবাধিকারের লঙ্ঘন, যেটি বারবারই বলা হচ্ছে, নিশ্চয়ই এই ব্যাপারে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আরো কাজ চলবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো অতিথিদের নিয়ে অন্য কোনো বিষয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।